আগের দিন পর্যন্ত আমরা যা যা দেখছি সেই জিনিসটাই একটু রিভিউ করব। হ্যাঁ, আর আগের দিন যা করছি সেখান থেকে একটা পার্ট খালি একটু বাকি ছিল, সেই জিনিসটা একটু দেখাবো যে কিভাবে কেভিএল করা যেতে পারে। ঠিক আছে, কেভিএল বা মেশ অ্যানালাইসিস আমাদের নতুন যে সার্কিটটা তৈরি হবে সেখানে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো সেটা একটু দেখি। সো যদি এরকম একটা সার্কিট থাকে, এরকম একটা সার্কিট যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশনে নিতে পারি সেটা একটু প্রথমে দেখি। সো নিচেরটাকে যদি আমরা গ্রাউন্ড ধরে নেই তাহলে বেশ ইজিলি বোঝা যাচ্ছে যে আমরা প্রথমে যে জিনিসটা বলছিলাম যে ফ্লোটিং পয়েন্ট আছে এখানে একটাই, এটা এখানে আমাদের ভোল্টেজ হলো 5 ভোল্ট। সো এইটাই হয়ে যাচ্ছে আমাদের ফ্লোটিং পয়েন্ট। আগের দিন যেটা বলছিলাম যে উপরে অ্যারো বা নিচে অ্যারো সেটার উপরে ম্যাটার করে না, বাকিটাও যদি আমরা এঁকে ফেলি। বেসিক্যালি এটা আমাদের সার্কিট। যে কোনো টাইমে যে কোনো সার্কিটকে আমরা আসলে এরকম অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশনে আঁকতে পারি। এখন এখানে যদি আমাদের নোড অ্যানালাইসিস করতে হয় সেটা আমরা আগে কিভাবে করতে হয় সেটা আমরা দেখছি। এখন যদি এখানে আমাদের কোনো কারণে মেশ অ্যানালাইসিস বা কেভিএল করতে হয় সেইটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা একটু দেখবো। সো প্রথমে আমরা যেভাবে লিখবো সেটা একটু দেখি। আমরা ধরে নিব যে এখানে I1 কারেন্ট যাচ্ছে, এখানে I2 কারেন্ট যাচ্ছে, আর ধরলাম এখানে I3 কারেন্ট যাচ্ছে। সো আমরা যেভাবে লিখবো সেটা একটু কেয়ারফুলি দেখি যে আমরা এক সাইড থেকে শুরু করব। কেভিএল লিখা কেভিএল লিখা এক সাইড থেকে শুরু করে যখনই রেজিস্ট্যান্স দেখবো, আমরা জানি রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট গেলে একটা ড্রপ হয়, রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেলে আমরা সেটাকে মাইনাস দিয়ে লিখবো। আর ভোল্টেজ সোর্স পাইলে সেখানে প্লাস দিব না মাইনাস দিব সেটা আমাদের ড্রপ হচ্ছে না গেইন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে এভাবে লিখবো। আমরা যদি এই প্যাটার্নটা ফলো করি তাহলে একটা জেনারেলাইজড ফরম্যাট দাঁড়ায় যায়। ঠিক আছে, সো সেই জিনিসটা একটু দেখি। এখানে একটু এভাবে লিখি যে I2, আচ্ছা। সো প্রথমে যদি আমরা এই বরাবর মানে 5 থেকে শুরু করে আমরা যদি এই নিচের দিকে নামি, এই নিচের দিকে একটা কেভিএল করি, তার মানে লুপ 1 এর মধ্যে এই বরাবর একটা কেভিএল করি, কিভাবে লিখবো? শুরু হয়েছে 5 দিয়ে, সো 5। এরপরে 7 কিলো ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, 7 কিলো ওহমের মধ্যে দিয়ে গেলে একটা ড্রপ হচ্ছে, সেই ড্রপের ভ্যালুটা হইলো I1। সো এই 7 I1, সো এই 7 I1টাকে আমরা মাইনাস করে দিলাম। এরপরে যখন আমরা নিচের দিকে যাচ্ছি এখানে 2 ভোল্ট প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, আমরা জানি প্লাস থেকে মাইনাসের দিকে গেলে ড্রপ হয়, এই কারণে 2 ভোল্টটাকেও আমরা মাইনাস করে দিচ্ছি। তারপরে 3 কিলো ওহমের মধ্যে যাওয়ার সময়ও একটা ড্রপ হচ্ছে, ড্রপের ভ্যালু হইলো 3I3। এই কাজটা করার মাধ্যমে আমরা যেই ভোল্টেজে পৌঁছাইলাম সেই ভোল্টেজটা হইলো 0, সো ইকুয়াল টু 0। এইটাই আমার লুপ 1 এর কেভিএল। খুবই সহজ জিনিস। মানে এটা একটু মেশ অ্যানালাইসিস আমরা যেভাবে করতাম সেটা থেকে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আগাচ্ছি। মেশ অ্যানালাইসিস যখন আমরা দেখাইছিলাম সেটা দেখাইছিলাম যে কমনটার জন্য I1 - I2 বা এভাবে করতে হয়, সেটা না করে আমরা এই অ্যাপ্রোচে গেলাম। আর মেশ অ্যানালাইসিসে যে জিনিসটা দেখছিলাম যে সবসময় রেজিস্ট্যান্সের জন্য প্লাস দিব, এই ক্ষেত্রে জিনিসটা উল্টা, যে আমাদের এখানে ড্রপ হচ্ছে কিনা, ড্রপ হইলে আমরা মাইনাস করে দিচ্ছি, যদি ড্রপ না হয় সেই ক্ষেত্রে আমরা প্লাস করে দিব যদি গেইন হয়,
যেমন এখানে ভোল্টেজ সোর্সের জন্য ড্রপ হয়েছে, আমরা মাইনাস করে দিছি। যদি উল্টাটা হইতো, যে মাইনাস থেকে প্লাসের দিকে যাওয়া লাগতো, সেই ক্ষেত্রে আমরা প্লাস করতাম। এই গেল লুপ তা ওয়ান। হ্যাঁ, বলেন। ওইটা বুঝতে পাই নাই, ভোল্টেজ সোর্সটা মানে প্লাস দিয়ে ঢুকেছে, তাহলে কি প্লাস হওয়ার কথা না, মানে মাইনাস দিয়েছে না না, একটা জিনিস বোঝেন, এইভাবে যদি আমরা চিন্তা করি, খেয়াল করে দেখেন, এটা যদি এরকম 2 ভোল্ট হয়, বাম পাশের ভোল্টেজ বেশি নাকি ডান পাশের ভোল্টেজ বেশি বলেন তো? বাম পাশে। বাম পাশের ভোল্টেজ বেশি। এবার যদি আমরা বাম থেকে ডান দিকে যাই, তার মানে কি ভোল্টেজ কমে যাচ্ছে না? ইয়েস স্যার, ভোল্টেজ কমে। হ্যাঁ, তার মানে আমাদের ভোল্টেজ আসলে ড্রপ হচ্ছে, এই কারণে আমরা মাইনাস করে দিচ্ছি। ক্লিয়ার না? ইয়েস স্যার। এবারও আমরা একই কাজটা এই বরাবর করি। এই জিরো থেকে আমরা কেভিএল করা শুরু করি, এইখান থেকে কেভিএল করতে পারি, এই বরাবর কেভিএল করে আসতে পারি, এই দিক বরাবর। এভাবে যদি কেভিএল করি, শুরু হচ্ছে, লুপ টু তে গেলাম, লুপ টু তে শুরু হচ্ছে জিরো থেকে। সো জিরো থেকে শুরু করলাম, বাম দিকে আসলাম, এখানে একটা ড্রপ হচ্ছে 4i2, সো -4i2। আবারও 2 ভোল্টের মধ্যে দিয়ে একটা ড্রপ হচ্ছে, সো -2। আবারও এখানে 3 এর মধ্যে একটা ড্রপ হচ্ছে, সেটা -3i3। এটা করার কারণে আমরা জিরোতে পৌঁছে গেলাম, সো জিরো। এই জিনিসটাই একটু গুছায় একটা ইকুয়েশন আকারে লিখে ফেলা যাবে। এইখানে যেহেতু দুইটা ইকুয়েশন আছে কিন্তু ভ্যারিয়েবল তিনটা, সো আমাদের কেসিএল এর একটা ইকুয়েশন লিখতে হবে। সেটা হলো i1 আর i2 ঢুকতেছে, আর i3 বের হয়ে যাচ্ছে। সো আমাদের এখানে তিনটা ইকুয়েশন, তিনটা ভ্যারিয়েবল সলভ করলে আমরা i1, i2, i3 এর ভ্যালু পেয়ে যাব। সো এইটা হইলো কেভিএল করার ওয়ে আমাদের অল্টারনেট রিপ্রেজেন্টেশনে। এখন খুবই কমন একটা কোয়েশ্চেন যেটা থাকে, খুব কমন একটা কোয়েরি থাকে, সেই কোয়েরি গুলা একটু আগেই আমি বলে নেই, যাতে কোয়েরি গুলো আগেই অ্যান্সার করা হয়ে যায়। 1 নাম্বার কোয়েরি যেটা থাকে সেটা হলো, আমি কেন এই গ্রাউন্ড থেকে উল্টা দিকে এখানে আসলাম? ঠিক আছে, এরকম একটা কোয়েরি থাকতে পারে যে আমরা কেন এই গ্রাউন্ড থেকে উল্টা দিকে আসলাম। এটা না করে আমরা কি এখান থেকে যদি আসতাম তাহলে হয়তো কি না হয়তো, মানে আমাদের তখন আগে যেরকম শিখছিলাম যে দুইটা লুপই একই দিকে ধরতে হয়, সো আমরা দুইটা লুপই একই দিকে ধরে এভাবেও করতে পারতাম। সেই ক্ষেত্রে আমাদের কিছু মানে একটু অ্যাওয়্যার থাকতে হবে যে আসলে আমরা কি বুঝাচ্ছি। সো আমরা যদি একটু এই লাইন গুলা মুছে দিই। ঠিক আছে, আমরা যদি এখন এই গ্রাউন্ড থেকে উল্টা দিকে যাই, উল্টা দিকে যাই, যদি এরকম হয়, সেই ক্ষেত্রে কি হবে? আবারও আমরা দেখি, লুপ টু এর ইকুয়েশনটাই লিখি। এবারও স্টার্ট করতেছি জিরো থেকে। আর আমরা বলছিলাম যে যখনই আমরা রেজিস্ট্যান্স পাবো একটা ড্রপ হবে, সো মাইনাস কিছু একটা এরকম লিখবো। কিন্তু এখন আমরা যাচ্ছি কিন্তু নিচ থেকে উপরের দিকে। সো উপর থেকে নিচের দিকে কারেন্টের ভ্যালু যদি হয় i3, নিচ থেকে উপরের কারেন্টের ভ্যালু হবে -i3। এই জিনিসটুকুই শুধু বুঝতে হবে। সো আমরা লিখে ফেলবো 3 × -i3। কারণ আমরা যাচ্ছি এখন উল্টা দিকে, উল্টা দিকে যখন যাব, তখন কারেন্টের যে ডিরেকশন আমরা ধরছি সেটারও কিন্তু উল্টা হয়ে যাচ্ছে। তো এটার জন্য দিতে হবে -i3। এইবার 2 ভোল্টের জন্য আমাদের মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, সো ভোল্টেজ গেইন হচ্ছে, সো +2। আবারও আমরা ডান দিকে যেহেতু যাচ্ছি, আমাদের কারেন্ট বাম দিকে গেলে i2, সো ডান দিকে গেলে -i2। সো এখানে রেজিস্ট্যান্স পাইলেই মাইনাস, কিন্তু এবার দিতে হবে -i2। এইটা করার মাধ্যমে আমরা জিরোতে পৌঁছে গেলাম। খেয়াল করে দেখেন, এখানেও যদি আমরা একটু সিম্পলিফাই করে লিখি, 4i2 +3i3 = -2। এখান থেকে যে ইকুয়েশনটা আসে, এই হুবহু এখান থেকেও সেম ইকুয়েশনই আসে। ঠিক আছে, আমরা যেই ডিরেকশনেই যাই, কারেন্টটাকে ওই ডিরেকশনে নিয়ে যেতে হবে। আমাদের যেই ডিরেকশন শুরুতে ধরে নিছিলাম, i3 নিচে ধরছিলাম, এখন যদি আমরা নিচ থেকে উপরের দিকে যাই, এরকম হইতেই পারে যে আমরা দুইটা লুপই একই দিকে ক্লকওয়াইজই চিন্তা করতেছি। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নিচ থেকে উপরের দিকে উঠতে হবে, কিন্তু আমরা প্রথমটার জন্য যেহেতু এই ডিরেকশন দিয়ে ফেলছি, ধরে ফেলছি, সো পরেরটার জন্য এখানে -i3 চলে আসবে।
ঠিক আছে, দেখেন তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, থাকা তো উচিত এখানে কোয়েশ্চেন, বলেন স্যার, কারো কোনো। হ্যাঁ স্যার তাহলে কি বলতে পারি যে যখন রেজিস্টারকে মানে সামনে থাকবে তো সবসময় মাইনাস হবে, বাট কারেন্টের ডাইরেকশন অনুযায়ী মাইনাস আই না কি প্লাস আই, মানে ওইটার উপর ডিপেন্ড করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবেই বলা যায়, বলা যায়, অবশ্যই বলা যায়। এখানে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে রেজিস্ট্যান্সের জন্য অলওয়েজ মাইনাস, হ্যাঁ। আর আমরা যেইভাবে লুপে ঘুরতেছি, যেমন ক্লক ওয়াইজ ঘুরতেছি, যখন প্রথম লুপের জন্য ক্লক ওয়াইজ ঘুরলাম, এভাবে যখন ঘুরতেছি, তখন আমাদের এই যে ডিরেকশনটা, এটা কিন্তু আমাদের লুপের ডিরেকশনে যেভাবে ঘুরতেছি সেইটার সাথে ম্যাচ করতেছে। কিন্তু যখন আমরা পরের লুপের জন্য উল্টা দিকে ঘুরতেছি, তখন ম্যাচ করে নাই, আমাদের নিচ থেকে উপরে ওঠা লাগছে এই লাইন বরাবর। এই ক্ষেত্রে আমাদেরকে I3 এর ডিরেকশনটা মাইনাস দিতে হবে। ঠিক আছে, যদি কারো মনে হয় যে না আমরা একটা ক্লকওয়াইজ নিবো আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ নিলে আমাদের কারেন্ট ডিরেকশন যেদিকে ধরছি সেটা ধর, মানে সেই অনুযায়ী সুবিধা হয়, উল্টা লুপ ঘুরাইলেও কোনো সমস্যা নাই। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন? আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো বেসিকলি আমরা আগের দিন নোড অ্যানালাইসিস দেখছিলাম, এখন এই টপিকটা মোটামুটি আমাদের কাভার হয়ে গেছে। সো আমি এই পিডিএফটা দিয়ে দিব, আজকেই দিয়ে দিব, রেকর্ডিং সহ। সো আমরা এখন একটু নতুন টপিক দেখব। নতুন টপিকটা ওপেন। ঠিক আছে, এটা একটা নতুন ডিভাইস, এটাই আমাদের ফার্স্ট ডিভাইস যেটা আমরা শিখবো। ঠিক আছে, সো এই অপএমটার জন্য আমাদের একটু রিভিউ করা লাগবে যে ডিপেন্ডেন্ট সোর্স কি জিনিস ছিল। আমরা মনে করে দেখি যে ডিপেন্ডেন্ট সোর্স দেখতে ছিল এরকম। এটা একটা ভোল্টেজ সোর্স, এটা একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। সো ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যে কাজটা করে, যে এটা একটা ভোল্টেজ সোর্সের মতো কাজ করে, কিন্তু এটা ভ্যালুটা অন্য একটা ভোল্টেজের উপরে বা অন্য একটা প্যারামিটারের উপরে ডিপেন্ড করে। সো অপ অ্যাম্প বা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, অপারেশনাল অ্যাম্প্লিফায়ারও বেসিকলি আমাদের এই কাজটাই করে। আমরা যদি একটু দেখি, এইটা হলো বেসিকলি আমাদের অপ অ্যাম্পের কাজ। ঠিক আছে, এইটা হলো বেসিকলি আমাদের অপ অ্যাম্পের কাজ। অপ অ্যাম্প অনেক কাজে লাগানো যায়, এটাই তার মেইন কাজ, সেটা হলো সে যে কোনো সিগন্যালকে অ্যাম্প্লিফাই করতে পারে। ঠিক আছে, কিভাবে অ্যাম্প্লিফাই করে সেটা আমরা পরে দেখবো, বাট তার বেসিক কাজ হলো যে আমরা ইনপুটে যদি একটা ছোট সিগন্যাল দেই, আউটপুটে একটা বড় সিগন্যাল পাবো। অ্যাম্প্লিফায়ার যে কাজটা করে, আর এইটার জন্য, তার অপারেট করার জন্য তার কিছু পাওয়ার সাপ্লাই দরকার পড়ে। তার কিছু পাওয়ার সাপ্লাই দরকার পড়ে, মানে যে কোনো কিছু যদি আমরা অপারেট করতে চাই, একটা মাইক হোক, একটা স্পিকার হোক, যে কোনো কিছু, যে কোনো রিমোট কন্ট্রোলড জিনিসও যদি হোক, সেখানে যেমন ব্যাটারি সাপ্লাই দেওয়া লাগে, বা আমরা যদি রেফ্রিজারেটর চালাই, এসি চালাই, সেখানে যেমন কারেন্ট সাপ্লাই দেওয়া লাগে, এখানেও সেম, আমাদের একটা পাওয়ার সাপ্লাই দেওয়া লাগে। পাওয়ার সাপ্লাই দিলে আমরা ইনপুটে যেই সিগন্যালটা দিচ্ছি, আউটপুটে তার চেয়ে বড় একটা সিগন্যাল পাবো। অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের বেসিকলি এটাই কাজ। এখন আমরা একটু আসি যে এইটা কিভাবে কাজ করে। ঠিক আছে, সো আমাদের বেসিকলি যে কাজটা হচ্ছে, আমাদের ইনপুটে আমরা কিছু একটা দিচ্ছি, এই ইনপুটের সাথে একটা টার্ম মাল্টিপ্লাইড হয়ে আউটপুটে পাচ্ছি। তার মানে আমরা ইনপুটে যদি 2 অ্যাম্প্লিটিউডের একটা সিগন্যাল পাই, এটা যদি দেই, দেখা যাবে যে আউটপুটে 10 অ্যাম্প্লিটিউডের একটা সিগন্যাল পাচ্ছি। তার মানে ইনপুটে যা দিচ্ছি সেটা 5 গুণ হয়ে আমরা আউটপুটে পাচ্ছি। বেসিক্যালি এটাই হলো আমাদের অ্যাম্প্লিফায়ারের কাজ। সো এইটাকে যদি আমি একটু প্লট করতে চাই, এই হুবহু এই জিনিসটাকে যদি আমি একটু প্লট করতে চাই, তাহলে আমরা একটা গ্রাফ হিসাবে প্লট করি। গ্রাফে যদি আমরা ওয়াই এক্সিসে আউটপুট আর এক্স এক্সিসে ইনপুট দেই, এই জিনিসটাকেই বেসিক্যালি বলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স।
ঠিক আছে, এই জিনিসটাকেই বলে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, যে আউটপুট ভার্সেস ইনপুট। সো আমরা এখন এই জিনিসটা যদি প্লট করতে চাই, প্লট কিভাবে করতে হয় সেটা আমরা আগেও শিখছি। আবারও যদি একটু রিভিউ করি, যে ভি নট ইজ ইকুয়াল টু এ ভি আই এন, এইটাকে যেহেতু আমরা ওয়াই এক্সিসে দিছি, এটাকে যেহেতু আমরা এক্স এক্সিসে দিছি, এই গেইনটা অটোমেটিক্যালি আমাদের স্লোপ হয়ে যাচ্ছে। আর এটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর সাথে যেহেতু কম্পেয়ার করা যায়, এইটা বেসিক্যালি এরকম একটা অরিজিন দিয়ে পাস করতেছে, এরকম একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, যার স্লোপটা হবে আমাদের গেইন। স্লোপটা হয়ে যাবে আমাদের গেইন। তার মানে আমাদের ইনপুট আমরা যত বাড়াবো, আউটপুটটাও তত বাড়তেছে। কিসের অনুপাতে বাড়তেছে? যে স্লোপটা কত বেশি বা গেইনটা কত বেশি, সেই অনুযায়ী বাড়তেছে। এখন এইটার একটা লিমিটেশন আছে। লিমিটেশন বলতে কি, আমরা একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে? আমাদের অপএম্পটা বেসিক্যালি দেখতে কিরকম সেটা একটু দেখায় নিই। এগুলা কিছুই এখনো বোঝা লাগবে না, কোনো সমস্যা নাই, আমরা আস্তে আস্তে পুরো জিনিসটাকে আনফোল্ড করব। কিন্তু এইখানে কিছু পাওয়ার সাপ্লাই দিতে হয়, এখানে একটা পজিটিভ পাওয়ার দিতে হয়, সেটা হতে পারে +8 ভোল্ট, আমরা এক্সাম্পল হিসেবে বলতেছি। এখানে একটা নেগেটিভ পাওয়ার সাপ্লাই দিতে হয়, ধরলাম -8 ভোল্ট। এখন যেই সার্কিটে বা যেই ডিভাইসে সাপ্লাই পাওয়ারই হইলো ম্যাক্সিমাম 8 ভোল্ট, আমরা যে আউটপুট পাবো ডেফিনেটলি সেটা ইনপুটকে অ্যাম্প্লিফাই করবে, বাট সেটা তো কোনোভাবেই আমাদের সাপ্লাইড পাওয়ারের চেয়ে বেশি হতে পারবে না, তাই না? আমাদের সেন্স কিন্তু এটাই বলে যে আমরা ইনপুটে যেটা দিব সেটাকে সে অ্যাম্প্লিফাই করতেছে, ডেফিনেটলি কোনো সমস্যা নাই। বাট এটা আউটপুটকে, মানে আমাদের যে সাপ্লাই আছে সেটাকে তো এক্সিড করতে পারবে না। সো এই যে আমাদের লাইনটা আছে, এটা ইনফিনিটি পর্যন্ত এরকম করে আসলে বাড়তে পারবে না। এটা কি করবে, কোনো একটা টাইমে গিয়ে স্যাচুরেট হয়ে যাবে। এই কেসের জন্য এই +8 ভোল্ট আর এই -8 ভোল্ট। তার মানে ইনপুট যত বাড়াবো আউটপুটও তত বাড়বে, কোনো সমস্যা নাই। বাট একটা লিমিট পর্যন্ত, একটা লিমিট যখন ক্রস করে ফেলবে তখন এটা ফিক্স হয়ে যাবে। পাওয়ার স্পেশালি যেটাকে আমরা সাপ্লাই দিচ্ছি, সেই সাপ্লাইটাকে যদি ক্রস করে যায়, সেই ক্ষেত্রে এটা স্যাচুরেট হয়ে যাবে। একটু আমি আসতেছি, 2টা মিনিট। আচ্ছা, সো আমরা কন্টিনিউ করি। আহ তো যেটা দেখাচ্ছিলাম বেসিকলি, এইটাই হলো আমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? সো আমরা একটু সামনের দিকে আগাই। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার নিয়ে এখানে অনেক কথাবার্তা আছে। এতক্ষণ যা বলছি সেটা একটু বেগ শোনাইতে পারে, কারণ যা বলছি আমরা ডিভাইসটা যদি নাই দেখে থাকি তাহলে আসলে চিনতে সমস্যা হতে পারে, আর কোনটা কি কাজ করে সেটাও একটু বুঝতে সমস্যা হতে পারে। তো আমরা আগে ডিভাইসটা দেখি। ডিভাইসটা ফিজিক্যালি দেখতে একদম ডান পাশেরটার মতো। হ্যাঁ, আপনাদের হয়তো যদি আজকে হলো সোমবার, যদি মঙ্গলবার থেকে মঙ্গলবার বা এরপর থেকে যদি ল্যাব থাকে, তাহলে আপনারা হয়তো এই ল্যাবে পাবেন না, নেক্সট উইকেই ল্যাবে আপনারা এই ডিভাইসটা, এটা নিয়ে একটা ল্যাব হবে। সো এটা চিনে রাখাটা খুবই ইম্পর্টেন্ট। এইটা হলো আমাদের ফিজিক্যাল ডিভাইসটা, আর এইটা হলো আমরা যেটা সার্কিটে ড্র করব। বাম পাশেরটা এটা হলো আমরা আমাদের পরীক্ষার খাতায় থিওরিটিক্যালি ড্র করতেছি, আর রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা আমাদের ফিজিক্যাল ডিভাইস। দুইটাই মোটামুটি একই রকম। কেন একই রকম সেটাও একটু দেখাই। বেসিক্যালি যদি আমরা এটাকে এভাবে আঁকি, এই 2 নাম্বার পিনটা এখানে যায়, 3 নাম্বার পিনটা এখানে যায়, নেগেটিভ পাওয়ার সাপ্লাই এখানে কানেক্টেড, পজিটিভ পাওয়ার সাপ্লাই এখানে কানেক্টেড, আর আউটপুটটা এখানে কানেক্টেড, ঠিক আছে? বেসিকলি আমাদের দরকার এই 5টা টার্মিনাল। এতদিন রেজিস্ট্যান্সের যে টার্মিনাল গুলা দেখছি, সেই টার্মিনাল গুলা দেখছি 2টা টার্মিনাল থাকে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, বা আমরা দেখছি ক্যাপাসিটরও দেখছি 2টা টার্মিনাল থাকে, সবকিছুতেই 2টা টার্মিনাল ছিল। এইখানে এসে আমরা দেখতেছি একটা ডিভাইসেরই আসলে 5টা টার্মিনাল আছে। তো শুরুর দিকে একটু
ডিফারেন্ট লাগতে পারে, বাট আসলে তেমন কোনো ডিফারেন্স নাই। সো একটা একটা করে আসি। এখানে ইনপুট দুইটা, এই ডিভাইসের ইনপুট দুইটা, আউটপুট একটা, আর পাওয়ার সাপ্লাই দুইটা। সো এই যেই কাজটা করে অপ অ্যাম্প হলো একটা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার। তার মানে এইটা ইনপুট আর আউটপুটে যেই ভোল্টেজটা আছে তার ডিফারেন্সটা নেয়, ডিফারেন্সটা নিয়ে সেটাকে অ্যাম্পলিফাই করে। তার মানে আমরা এইখানে যদি একটা ভোল্টেজ দেই, এইখানে একটা ভোল্টেজ দেই, প্রথমত এটা যে কাজটা করবে ভি প্লাস থেকে ভি মাইনাস কে সাবট্রাক্ট করবে, সেটাকে আমরা ভিডি লিখতে পারি। এই ভিডিটাকে আউটপুটে আমরা অ্যাম্পলিফাইড হিসেবে পাবো। তার মানে ইনপুটে যে দুইটা ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা, তার মানে ভি প্লাস থেকে ভি মাইনাস কে সাবট্রাক্ট করবে, সেটা হলো আমাদের ডিফারেন্সিয়াল ভোল্টেজ। আর এই ডিফারেন্সিয়াল ভোল্টেজটাকে একটা গেইন দিয়ে মাল্টিপ্লাই করবে, সেইটা আমরা আউটপুট হিসেবে পাবো। এই ডিভাইসটাকে অন করার জন্য এই 6 নাম্বার আর 4 নাম্বার পিনের কাজ। বেসিক্যালি এখানে একটা পাওয়ার সাপ্লাই দিতে হয়, ল্যাবে গেলেও দেখবেন যে +8 আর -8 দিতে হয়। সো এইটা যখন দেয়া হবে তখন এই ডিভাইসটা অন হবে, যে কোনো সার্কিট হোক, অপ অ্যাম্পের যে কোনো সার্কিট। সেটা যদি এরকম হয়ও যে আমাদের থিওরিটিক্যাল সার্কিটে বা ল্যাবের কোনো সার্কিটে এই পাওয়ার সাপ্লাইটা মেনশন করা নাই, স্টিল এই সাপ্লাই দুইটা ভোল্টেজ যদি আমরা না দিই তাহলে আমাদের কোনো সার্কিটই কাজ করবে না। সো আমরা যখন পরীক্ষা দিতাম তখন আমরা একটা জিনিস ফেস করতাম যে কেউ যদি এভাবে সার্কিটটা আঁকে, এভাবে যদি সার্কিটটা আঁকে তাহলে সে জিরো পাইতো। ঠিক আছে, কারণ তার মানে হলে সে পাওয়ার সাপ্লাই দিচ্ছে না, এরকম কিছু নাই, এত স্ট্রিক্ট হওয়ার দরকার নেই আসলে। বাট পাওয়ার সাপ্লাই যাতে সব সময় থাকে, যে কোনো সার্কিটে পাওয়ার সাপ্লাই যাতে মাস্ট থাকে, না হলে এই ডিভাইসটাই কাজ করবে না। বুঝছিলাম যেটা যেটা এটা একটা ডিভাইস, একটা রিমোটের মতো বা একটা কন্ট্রোল টার্মিনালের মতো, কন্ট্রোল ডিভাইসের মতো, এখানে পাওয়ার সাপ্লাই না দিলে কাজ হবে না। সো আমাদের বেসিকলি কি করতেছে আবার একটু রিভিউ করি। দুইটা ইনপুট আছে, ইনপুটের ডিফারেন্সটাকে নিবে, নিয়ে একটা গেইন দিয়ে মাল্টিপ্লাই করবে, এইটা এখানে ভিতরে হচ্ছে, তারপরে সেটা আউটপুটে পাঠিয়ে দিবে, আমরা সেটা আউটপুটে পাবো। আর যে কথাটা বলছিলাম যে এই আউটপুটটা এভিডি যদি ভিএস প্লাস এর চেয়ে বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা আউটপুট কিন্তু পাবো ভিএস প্লাস। এটাই বোঝার দরকার। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই যে এর ভ্যালু সাপোজ 10, ঠিক আছে, ইনপুটে আমরা এখানে দিচ্ছি 3 ভোল্ট, এইখানে দিচ্ছি 1 ভোল্ট। তার মানে আমাদের ভিডি আসতেছে 2 ভোল্ট, এভিডি আসতেছে 20 ভোল্ট, আর এখানে আমরা দিছি +8 আর -8। সো এই এভিডির ভ্যালু আমরা দেখতেছি ভিএস প্লাস এর চেয়ে বড় হয়ে গেছে, তার মানে আমরা যে কথাটা বলছিলাম যে এটা কিন্তু স্যাচুরেট হয়ে গেছে। সো আমরা আউটপুট হিসেবে পাবো +8 ভোল্ট। দেখেন তো কারো কোনো কনফিউশন আছে কিনা, এই জিনিসটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। স্যার এখানে কি দুইটা ইনপুট নেওয়া হচ্ছে? আমাদের হয়তো হয়ে গেছে। হ্যাঁ, দুইটা ইনপুট দিচ্ছি আমরা। স্যার এভিডি আর ভিএস প্লাস এর ডিফারেন্সটা মানে ওটা কি বুঝিয়েছেন? আচ্ছা, ভিএস প্লাস আর ভিএস মাইনাস হলো আমাদের দুইটা সাপ্লাই ভোল্টেজ। হ্যাঁ, দুইটা সাপ্লাই ভোল্টেজ। এখানে আমরা এই এক্সাম্পলের জন্য আমরা +8 আর -8 ধরে নিচ্ছি। এভিডি হলো আমাদের যে মানে ইনপুটের যে দুইটা ভোল্টেজ দিচ্ছি তার ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে একটা গেইন দিয়ে মাল্টিপ্লাই করতেছি, মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা আসে সেটা হলো এভিডি। এইটা যদি ভিএস প্লাস এর চেয়ে বড় হয় তাহলে আমরা আউটপুটে ভিএস প্লাস পাবো, যদি এভিডি ভিএস প্লাস এর চেয়ে ছোট হয় তাহলে আমরা আউটপুটে এভিডি পাবো। তো আমি যদি একটা এক্সাম্পল দেই, আরেকটা এক্সাম্পল দেই, যে সাপোজ আমাদের এখানে একটা সার্কিট আছে, একটা অপ অ্যাম্প আছে, এই অপ অ্যাম্পে আমরা +8 -8 সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি, এখানে এর ভ্যালু 2।
এইখানে এখন আমরা দিচ্ছি 3, আর এখানে দিচ্ছি 1। এখন আমাদের ভিডির ভ্যালু আসতেছে আসলে 3 - 1, 2 ভোল্ট। এভিডির ভ্যালু আসতেছে 4 ভোল্ট, যেটা 8 ভোল্টের চেয়ে ছোট, মানে ভিএস প্লাস এর চেয়ে ছোট। তার মানে আমাদের আউটপুট আসবে 4 ভোল্ট। যদি আউটপুটটা 8 ভোল্টের চেয়ে ক্রস করে যেত, বেশি হয়ে যেত, সেই ক্ষেত্রে আমাদের স্যাচুরেট হয়ে যেত অ্যান্সারটা। তার মানে আমরা আউটপুটে পাইতাম 8 ভোল্ট। কি ক্লিয়ার এখন? মানে স্যার ছোট হলে স্যাচুরেট হবে। ছোট হইলে স্যাচুরেট হবে না, ছোট হইলে যেটা আসার কথা সেটাই আসবে। যদি 8 ভোল্টের চেয়ে বড় হয়ে যায়, আমি একটু এটা বুঝাই, মানে এই গ্রাফটা দেখে একটু দেখাই। এই যে যতক্ষণ আমাদের আউটপুটটা এভিডি, যেটা এই যে এটা আমাদের এভিডি, হ্যাঁ, যতক্ষণ আমাদের এভিডি এই রেঞ্জে আছে, 8 ভোল্টের চেয়ে কম আছে, ততক্ষণ এখানকার ভ্যালুগুলা পাবো। যখনই এটা বেশি হয়ে যেতে নিবে 8 ভোল্টের চেয়ে, তখন এটা 8 ভোল্টে ফিক্স হয়ে যাবে। ঠিক আছে, এবার আবার একটু এখানে ফেরত আসি, খেয়াল করে দেখেন যে শুরুতে আমাদের এখানে এভিডি একটা এক্সাম্পলে পাইছিলাম 20 ভোল্ট। তার মানে কি, এটা 8 ভোল্ট ক্রস করছে। 8 ভোল্ট ক্রস করে, এটা মানে স্যাচুরেশন ভোল্টেজ ধরতে পারেন যে আমাদের অ্যান্সার 8 ভোল্টের চেয়ে বেশি আসবে না। সো আমরা এভিডি পেয়ে গেছি 20 ভোল্ট। তার মানে আমাদের অ্যান্সার কিন্তু 20 ভোল্ট আসবে না, এটা 8 ভোল্ট আসবে। সেম জিনিসটাই আমরা দেখছি যে এখানে যদি এভিডির ভ্যালু 8 ভোল্টের চেয়ে ছোট আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা এভিডি যেটা, সেটাই আমরা অ্যান্সার হিসেবে পাচ্ছি। ক্লিয়ার? ওকে স্যার। আর কার কোনো কোয়েশ্চেন আছে কিনা? আচ্ছা, স্যার কোয়েশ্চেন নাই? ইনভার্টিং আর নন ইনভার্টিং ভোল্টেজটা কি ছিল ওখানে লেখা? হ্যাঁ, ইনভার্টিং আর নন ইনভার্টিং লেখা ছিল যে হ্যাঁ, হ্যাঁ, এগুলো আসতেছি, একটা 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 করে আসতেছি। এই যে ভি প্লাস, মানে বেসিক্যালি এখানে যে দুইটা টার্মিনাল আছে, একটা ইনপুটের সাথে মাইনাস, একটা ইনপুট প্লাস। যে ইনপুটটা মাইনাস, সেটাকে বলে ইনভার্টিং ইনপুট বা ইনভার্টিং টার্মিনাল। যে ইনপুটটা মাইনাসের সাথে কানেক্টেড না, তার মানে প্লাসের সাথে কানেক্টেড, সেটা নন ইনভার্টিং টার্মিনাল। ঠিক আছে, দুইটাই ইনপুট, একটা প্লাসের সাথে কানেক্টেড, একটা মাইনাসের সাথে কানেক্টেড। যেটা মাইনাসের সাথে কানেক্টেড সেটা ইনভার্টিং টার্মিনাল, যেটা প্লাসের সাথে কানেক্টেড সেটা নন ইনভার্টিং টার্মিনাল। ঠিক আছে। আচ্ছা, সো এইটারই যদি আমরা একটু সার্কিট রিপ্রেজেন্টেশন বলি, এইটা দেখলেই সবচেয়ে ভালো ক্ল্যারিফিকেশনটা হয় যে অপ অ্যাম্পের ভিতরে কি এমন আছে যে এটার ডিফারেন্সটাকে সে অ্যাম্পলিফাই করতে পারে। যেটা বলতেছিলাম যে এটার ভিতরে একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের মতো আছে, যদিও নাই, বাট রিপ্রেজেন্টেশনটা এইভাবে বললেই সবচেয়ে ভালো বোঝা যায়। সো আমরা যদি একটু বলি যে এটা কিভাবে কাজ করতেছে, খেয়াল করে দেখেন, এটা নন ইনভার্টিং ইনপুট, এইটা আমাদের ইনভার্টিং ইনপুট। ফার্স্টে যে কথাটা বলছিলাম, আমাদের একটা ডিফারেন্সিয়াল ভোল্টেজ আসবে যেটা ভি প্লাস থেকে ভি মাইনাস কে সাবট্রাক্ট করবে। সো এই যে দেখেন, একটা ডিফারেন্সিয়াল ভোল্টেজ যেটা ভি প্লাস থেকে ভি মাইনাসের ডিফারেন্সটাকে নিচ্ছে। সো ভি প্লাস মাইনাস ভি মাইনাস, নন ইনভার্টিং মাইনাস ইনভার্টিং। যেই ডিফারেন্স ভোল্টেজটা আসতেছে, ডিফারেন্সিয়াল ভোল্টেজটা আসতেছে, সেইটাকেই একটা গেইন দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছে। যখনই একটা গেইন দিয়ে মাল্টিপ্লাই করে দেয়, এটা আসলে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের ক্ষেত্রেই আমরা দেখছি। এই ভোল্টেজটা, এখানে যে ভোল্টেজটা পাচ্ছি সেইটাই আমরা আউটপুট হিসেবে পাচ্ছি। যদি স্যাচুরেশন ভোল্টেজ বা সাপ্লাই ভোল্টেজের চেয়ে ছোট হয়, তাহলেই এখানকার ভোল্টেজটা আমরা আউটপুটে পেয়ে যাচ্ছি। যদি স্যাচুরেশন ভোল্টেজকে ক্রস করে ফেলে, সেই ক্ষেত্রে আমরা সাপ্লাই ভোল্টেজ যেটা দিছি সেটাই পাবো। ঠিক আছে, এখন এইখানকার যে রেজিস্ট্যান্স গুলো আছে, এই রেজিস্ট্যান্সটাকে আমরা বলতেছি ইনপুট রেজিস্ট্যান্স, এখানকে এটা বলতেছি আউটপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, এটা জাস্ট একটু মডেল করার জন্য শুরুতে আমরা যেটা বলছি সেটাই হলো অ্যাকচুয়ালটা। অপাম্পের ভিতরে অ্যাকচুয়ালি এভাবে কোনো ডিপেন্ডেন্ট সোর্স থাকে না, জাস্ট আমাদের মডেল করার জন্য, বোঝার সুবিধার জন্য যে ভিতরে কি হইতে পারে, ফাংশনটা কি সেটা বোঝার জন্য এরকম করে মডেল করা। এখন দেখেন তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, স্যার বোঝা এটা যাচ্ছে কিভাবে কিনা? বের করবো, এটা কি প্রপার্টি?
হ্যাঁ হ্যাঁ, মানে এটা জাস্ট মডেল করার জন্য, মানে মডেল করার সুবিধার জন্য যে কি কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, মানে আমাদের অ্যাকচুয়াল এইটা এইটা বোঝানোর জন্য এটা আঁকা। এটা কোনো বের করতে হবে না, এটা জাস্ট একটা প্রপার্টির মতো। ঠিক আছে, এটা দরকারও নাই, বেসিক্যালি এটার কোনো কাজও নাই বোঝানোর জন্য। ঠিক আছে, যে ডিফারেন্সটা নিচ্ছে এইটুকু বুঝলেই হবে। আপনাদের এই সার্কিটটা মনে হচ্ছে যদি কারো মনে হয় যে না কঠিন, সেটাও দরকার নেই, আমাদের এই পার্টটা বুঝতে হবে। হ্যাঁ, যে কি করে আমাদের অপ অ্যাম্প বেসিক্যালি কি করে, V2 থেকে V1 মাইনাস করে, সেটাই হলো আমাদের ডিফারেন্সিয়াল ভোল্টেজ। সেটাকে একটা গেইন দিয়ে মাল্টিপ্লাই করে, গেইন দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা আউটপুটটা পাই। ঠিক আছে, দেখেন কারো কোনো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। ঠিক আছে, এবার আমরা একটু এই ম্যাথটা দেখি, যদি কারো বুঝতে সমস্যা না হয় আমরা এই ম্যাথটা দেখি। সো প্রথমত এটার আউটপুট কি হবে, আপনারা নিজেরা নিজেরা একটু করার ট্রাই করেন, তাইলে বুঝবেন। ম্যাচ করলে তো খুবই ভালো। সো প্রথমে দেখেন এখানে একটা নন ইনভার্টিং টার্মিনাল আছে, 10 মাইক্রোভোল্ট আছে। ঠিক আছে, সো আমরা কি করি, ভি প্লাস মাইনাস ভি মাইনাস, এটা হলো আমাদের ভিডি, তাই না? অথবা এটাকে এভাবেও লিখতে পারেন চাইলে, V2 মাইনাস V1। এটাকে নর্মালি V1 লেখে, এটাকে নর্মালি V2 লেখে, যেভাবে ইচ্ছা লেখেন, সমস্যা নাই। এটা হলো আমাদের ভিডি। সো ভিডির ভ্যালু কি আসতেছে, 10 - 5 বা 5 মাইক্রোভোল্ট। নেক্সট হলো এখানে আমাদের বের করতে হবে এ ভিডির ভ্যালু। এর ভ্যালু হইলো 2 × 10⁵, আর ভিডির ভ্যালু হইলো 5 × 10⁻⁻6। ঠিক আছে, এটা যদি করি অ্যান্সার আসে 1 ভোল্ট। এখন আমরা জানি যে V0 এভিডি তখনই হবে যদি এইটা রেঞ্জের মধ্যে থাকে। কখন হবে, যদি এভিডি আমাদের রেঞ্জের মধ্যে থাকে। রেঞ্জটা কি হবে, আমরা একটু লিখি, এভাবে লেখার ট্রাই করি। ভিএস মাইনাস থেকে বড় হইতে হবে, ভিএস প্লাস থেকে ছোট হইতে হবে, এটা এখানে লেখা আছে দেখবেন, এই যে এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, সো এভিডি যেটা আসছে সেটা 1 ভোল্ট। এইটা কি আমাদের -15 আর 15 এর মাঝখানে আছে না? দেখেন তো, যেহেতু মাঝখানে আছে, এভিডির ভ্যালু যেটা সেটাই আমরা আউটপুট হিসেবে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? দেখেন এই ম্যাথটা নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা, খুবই সহজ ম্যাথ। ইনপুটের ডিফারেন্স নিব, গেইন দিয়ে মাল্টিপ্লাই করব, যদি রেঞ্জের মধ্যে পড়ে তাহলে এভিডি অ্যান্সার, এর বিডি আমাদের আউটপুট। যদি রেঞ্জের মধ্যে না পড়ে তাহলে কি হবে সেটা পরের ম্যাথটা দেখলে বুঝতে পারবো। কিন্তু এই ম্যাথটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা জানান। স্যার, ভিসিসিটা কি? ভিসিসি বেসিক্যালি এখানকার এটাকে ভিসিসি হিসেবেও লেখা যায়, এই যে সাপ্লাই যে পাওয়ারটা আছে সেটাকে ভিসিসি, আর এটাকে মাইনাস ভিসিসিও বলে। ঠিক আছে, ভিসিসি মানে যে কোনো কিছুর সাপ্লাই পাওয়ার, এখন থেকে যা দেখবেন সবকিছুতেই ভিসিসি মানে সাপ্লাই পাওয়ার। ঠিক আছে, আপাতত ভিসিসি না জানলেও হবে, এটাকে যেই টার্মিনোলজিতে আমরা লিখি সেটা লেখাই ভালো, ভিএস প্লাস আর ভিএস মাইনাস। ঠিক আছে, হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে আমরা এই ম্যাথটা একটু দেখি। সেম ম্যাথ, জাস্ট ইনপুট ভোল্টেজ গুলা একটু ডিফারেন্টলি দেয়া। খেয়াল করে দেখেন এখানে V2 এর ভ্যালু 0.5, সো আমরা জানি ভিডি সমান V2 মাইনাস V1। সো এটা হলো 0.5 -1, সো -0.5 মিলি ভোল্ট। ঠিক আছে, এবার আমরা যদি এভিডি নেই, এর ভ্যালু হলো 2 × 10⁵, আর ভিডির ভ্যালু হলো -0.5 × 10⁻³ সো এটা করলে ভ্যালু আসে -100 ভোল্ট আসে। ঠিক আছে, -100 ভোল্টই আসার কথা, হ্যাঁ, -100 ভোল্ট আসে। ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা বলছিলাম, কেউ একজন বলেন তো এখানে অ্যান্সার কি হওয়া উচিত?
মাইনাস কি 15। হইতে, -15 ভোল্ট এক্স্যাক্টলি। কিভাবে হচ্ছে, আমাদের অ্যান্সার যেটা ভি নট যেটা, সেটা -15 থেকে 15 এই রেঞ্জেই থাকতে হবে। সো এভিডি নেগেটিভ সাইডে এইটাকে ক্রস করে যাচ্ছে, তখনই আমাদের অ্যান্সার ভি নট হবে -15 ভোল্ট। ঠিক আছে, কুইজে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন থাকবে, মাস্ট থাকবে। মানে আমি একদম বলেই দিচ্ছি, যার বেসিক ক্লিয়ার থাকবে এটা আসলে অ্যান্সার করতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ। হ্যাঁ, যদি এভিডি যদি +100 ভোল্ট হতো তাহলে কি আমরা আনসার +15 ভোল্ট বলতাম? হ্যাঁ এক্স্যাক্টলি, যদি প্লাসের দিক থেকে ক্রস করতো অ্যান্সার হতো +15। ঠিক আছে, আর কার কোনো কোয়েশ্চেন? স্যার একটু জুম আউট করবেন? হ্যাঁ, ঠিক আছে। সো এটাও আমরা বুঝে গেলাম। সো এই যে জিনিসগুলো আছে, এই যে সার্কিট গুলা আছে, এইগুলা না দেখলেও হবে। এটা লেখাও আছে উপরে, দেখেন যে এটা সিলেবাসে নাই, এটা আমাদের দরকারও নাই। কিন্তু কেউ যদি মনে করেন যে আসলে ইকুইভ্যালেন্ট সার্কিটের ম্যাথটা দেখতে চান, দেখতে পারেন। আমি বলবো যে শুরুর দিকে এটা আসলে দেখার দরকার নাই। ঠিক আছে, এগুলো একদমই সিলেবাসে নাই। সো যেটা সিলেবাসে নাই সেটা নিয়ে পড়ালেখা করে মানে শুরুর দিকে অ্যাটলিস্ট টাইম নষ্ট করার দরকার নাই। ঠিক আছে, এই কেসিএল কেভিএল বা এত বড় বড় জিনিস এগুলো একদমই সিলেবাসে নাই, কারণ এই যে সার্কিটটা আছে সেটা সেটা বেসিক্যালি একটা মডেল। হ্যাঁ, এই মডেলটা অ্যাকচুয়াল অ্যাপম্পের ভিতরে থাকে না, কিন্তু এই সার্কিটটা দিয়েও সার্কিট সলভ করা যায় সেই জিনিসটা দেখানোর জন্যই এখানে এরকম কিছু ম্যাথ আছে। এটা দেখার দরকার নাই। ঠিক আছে, সো আমরা একটা আইডিয়াল অপ অ্যাম্পে চলে যাই। হ্যাঁ, আর আইডিয়াল অপ অ্যাম্পের কম্পারেটর হিসেবে যে অ্যাপ্লিকেশন সেটাও দেখবো। ঠিক আছে, তো একটা আইডিয়াল অপ অ্যাম্পে কি থাকে সেই জিনিসটা একটু দেখি। আমাদের একটু আগে যে সার্কিটটা দেখছি, সেই সার্কিটে দেখছি যে একটা ইনপুট রেজিস্ট্যান্স আছে, একটা আউটপুট রেজিস্ট্যান্স আছে, আর গেইন আছে, তাই না? আমি যদি সার্কিটটা এখানেই একটু ড্র করার ট্রাই করি। ঠিক আছে, এরকম একটা জিনিস ছিল, তাই না? উম, এখানে ভিডি ছিল, এটা ইনপুট রেজিস্ট্যান্স, এটা আউটপুট রেজিস্ট্যান্স। ঠিক আছে, সো এখন একটা আইডিয়াল অপ অ্যাম্পে কি হয় সেই জিনিসটা বোঝার ট্রাই করি। সো বুঝেন, একটা আইডিয়াল অপ অ্যাম্প, এটা যেহেতু একটা অপ অ্যাম্প, এটা একটা অ্যাম্পলিফায়ার। একটা আইডিয়াল অপ অ্যাম্প কি করা উচিত, সে একদম খুবই স্মলেস্ট একটা সিগন্যালকে একদম হাইয়েস্ট অ্যামাউন্ট অফ অ্যাম্পলিফাই করবে, এইটাই আমাদের আশা হওয়া উচিত। সো তার যে গেইন, এই গেইনটা ইনফাইনাইট হওয়া উচিত। একটা আইডিয়াল অপ অ্যাম্পের কাছ থেকে আমরা এটাই এক্সপেক্ট করি। এক নাম্বার এক্সপেকটেশন গেল। সেকেন্ড হইলো, ইনপুট যে রেজিস্ট্যান্সটা আছে খেয়াল করে দেখেন, এটা হলো আমাদের ভি 1, এটা হইলো ভি 2। এই দুইটার মাঝখানে একটা ইনপুট রেজিস্ট্যান্স আছে। এই ইনপুট রেজিস্ট্যান্স থাকায় এটার মধ্যে ছোট্ট একটা হইলো, এটার মধ্যে মানে কিছু তো ড্রপ আছেই, এটার মধ্যে কিছু একটা ড্রপ আছেই। এখন চিন্তা করে দেখেন, এইখানে যদি ইনফাইনাইট অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স থাকতো, তার মানে কি এটা ওপেন সার্কিট হয়ে যেত। সো আমরা যদি ডিরেক্টলি এইখান থেকে ভোল্টেজ ডিফারেন্সটা নিতে পারতাম তাহলেই বেস্ট হইতো কিনা। সো আমাদের ইনপুট রেজিস্ট্যান্সটা সবচেয়ে ভালো হয় যদি ইনফাইনাইট রেজিস্ট্যান্স থাকে, তাহলে এটা একটা ওপেন সার্কিট হিসেবে কাজ করে। তাহলে আমরা ভোল্টেজ ডিফারেন্সটা ডিরেক্টলি এই দুই টার্মিনাল থেকে নিয়ে ফেলতে পারবো। ঠিক আছে, আরেকটা এক্সপেকটেশন আমাদের থাকতেই পারে, সেটা হলো আউটপুট যে রেজিস্ট্যান্সটা, আউটপুট রেজিস্ট্যান্সটা 0 হইলে, এটা হইলে কি হবে, এইখানে আমাদের যেই ভোল্টেজটা সেটাই ডিরেক্টলি কোনো ড্রপ ছাড়া আউটপুটে চলে যেতে পারবে। এটাই তো সেন্স মেক করে যে আমাদের এইখানে একটা ভোল্টেজ সোর্স আছে এভিডি,
এখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকে সেই ক্ষেত্রে তো একটা সমস্যা, যে এখানে কিছু ড্রপ থাকতে পারে। কিন্তু এই আউটপুট রেজিস্ট্যান্সটা যদি জিরো হয়ে যায়, যেটা অ্যাকচুয়ালি হয়ও, বেশিরভাগ অপ অ্যাম্পে তেমন কোনো আউটপুট রেজিস্ট্যান্স থাকেও না, শুধু যদি এখানে একটা শর্ট সার্কিট থাকে, আমরা এভিডি ইজ ইকুয়াল টু ভি নট, যেটা আমরা এতক্ষণ ধরে থিওরিটিক্যালি করে আসছি, সেটাই পাচ্ছি। তার মানে আমাদের একটা আইডিয়াল অপ অ্যাম্পের যদি ক্যারেক্টারিস্টিক্স লিখতে বলে, তাহলে আমরা এই তিনটা পয়েন্ট লিখতে পারবো, যে আমাদের ডিমান্ড হলো এই তিনটা। আনলাইক 250 কোর্স, এখানে কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট কোয়েশ্চেনে আসে। ঠিক আছে, সো এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে একটা আইডিয়াল অপ অ্যাম্পে কি কি থাকতে পারে। ওপেন লুপ গেইন, যেটা ওপেন লুপ কেন বলতেছি সেটাও আসবো। গেইন যেটা, সেটা ইনফিনিটি হতে হবে। ইনপুট রেজিস্ট্যান্স সেটা ইনফাইনাইট হতে হবে। আউটপুট রেজিস্ট্যান্স সেটা জিরো হতে হবে। এটা করলে সার্কিটটা সলভ করা অনেক সহজ হয়ে যায়। কেন সহজ হয়ে যায় সেটা একটু বলি। এখন চিন্তা করে দেখেন, এই যে একটা অপ অ্যাম্প আছে আমাদের কাছে, এখানে আমরা V2 দিচ্ছি, এখানে V1 দিচ্ছি, এখানে VS প্লাস পজিটিভ পাওয়ার সাপ্লাই, নেগেটিভ পাওয়ার সাপ্লাই, এরকম করে দিচ্ছি। ঠিক আছে, আমাদের কাছে যে তিনটা ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা হলো এ ইনফিনিটি, আর ইনপুট ইনফিনিটি, আর আর আউটপুট জিরো। ঠিক আছে, এটা কি কাজে লাগে একটু বুঝেন। স্পেশালি প্রথমটা, এটাই আমাদের মেইন। কেন কাজে লাগে সেটা একটু বুঝি। এই যে V2 আছে, সাপোজ V2 ভোল্টেজ হইল 2, V1 এ দিলাম আমরা 1। ঠিক আছে, তাহলে কেউ একজন বলেন তো, আচ্ছা এটা একটু চেঞ্জ করে দিই, এটা দিই 5 আর এটা দিই 2, বলেন তো ভিডি কত? 3। ভিডি হইলো 3 ভোল্ট, তাই না? ভিডি হইলো 3 ভোল্ট। এখন আমাদের আইডিয়াল অপ অ্যাম্প অনুযায়ী এ ভিডি কত? ইনফিনিটি। ইনফিনিটি, মানে পজিটিভ সাইডের ইনফিনিটি, তাই না? পজিটিভ সাইডের ইনফিনিটি। তাহলে আমাদের আউটপুট কি হবে বলেন তো? ইনফিনিটি। আচ্ছা, আর কারো কোনো অ্যান্সার? আউটপুট কি হতে পারে? VS প্লাস। হ্যাঁ, হ্যাঁ, ভিএস প্লাস। কেন? কারণ আমাদের আউটপুট যেটা, সেটা কিন্তু ভিএস মাইনাস থেকে ভিএস প্লাস এই জোনেই থাকতে হবে, তাই না? সো যদি এবিডি ইনফিনিটি হয়ে যায় পজিটিভ সাইডের, তাহলে কি হচ্ছে? আমাদের আউটপুট হয়ে যাচ্ছে ভিএস প্লাস। আমি আরেকটা এক্সাম্পল দিই তাহলে। আমরা এইটা নিচ্ছি 2, আর এইটা নিচ্ছি 6। ঠিক আছে, আচ্ছা, কালো দিয়ে দেখি। এইটা নিচ্ছি 2, এইটা নিচ্ছি 6। এখন বলেন তো এই কালো কন্ডিশনটার জন্য ভিডির ভ্যালু কত, কেউ একজন বলেন। এটা 2, এটা 6, ভিডি কত? -3। মানে -4, তাই না? 2 মাইনাস মাইনাস। 6, -4 ভোল্ট। সো এ ভিডি, এইটা আসতেছে আসলে মাইনাস ইনফিনিটি। এখন বলেন তো ভি নট কত? মাইনাস ভিএস, সরি স্যার, ভিএস মাইনাস ভিএস, ভিএস মাইনাস যেটা, তাই না? মাইনাস, হ্যাঁ। এটা তার মানে এখন আইডিয়াল অপ অ্যাম্পে আসলে সুবিধা কি হলো, যে আমরা দুইটা ভোল্টেজের মধ্যে কম্পেয়ার করতে পারতেছি। এটা কি বোঝা যাচ্ছে? দেখেন তো কিভাবে কম্পেয়ার করতেছি। যদি V2 কখনো বড় হয়, when V2 is greater than V1, আমরা কি আউটপুট অলওয়েজ VS প্লাসই পাবো না? when V2 V1 এর চেয়ে ছোট, ভি নট কি অলওয়েজ VS মাইনাসই পাবো না? এটা কি বোঝা যাচ্ছে? দেখেন তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। তার মানে আমরা ইনপুটে যে দুইটা ভোল্টেজ দিচ্ছি, সেই দুইটা ভোল্টেজের মধ্যে কম্পেয়ার করেই আমরা আউটপুটটা পেয়ে যাচ্ছি, কারণ এখানে গেইনের ভ্যালুটা ইনফাইনাইট। ঠিক আছে,
গেইনের ভ্যালুটা ইনফাইনাইট হয় আমরা আউটপুট ভিএস প্লাস বা ভিএস মাইনাসই পাচ্ছি। ঠিক আছে, দেখ কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। স্যার আমাদের টার্গেট কি টু অ্যাম্পলিফাই অ্যাজ বিগার সিগন্যাল অ্যাজ পসিবল সবসময় থাকে? না না না, এটা মানে অ্যাম্পলিফাই কখন করব বা এখন আমরা যেটা দেখতেছি সেটা আইডিয়াল অপ অ্যাম্পের কম্পারেটর অ্যাপ্লিকেশন। হ্যাঁ, মানে যেটা স্যার এ বলতেছি। যদি ইনফিনিটি করি আমাদের তো দিন শেষে ভিএস আর ভি মাইনাসের মধ্যে লিমিটেড থাকতেছে, তাই না? So, লাভ লিমিটেড থাকছে। লাভ তো কিছু হচ্ছে না। লাভ অ্যাম্পলিফায়ার হিসেবে লাভ হচ্ছে না, এখন আমাদের অ্যাপ্লিকেশনটা আসলে কম্পারেটর হিসেবে। আমরা এই ডিভাইসটাকে, কম্পারিজন। হ্যাঁ, আমরা জাস্ট কম্পেয়ার করতে পারতেছি, এটা হলো আমাদের লাভ। অ্যাম্পলিফায়ার হিসেবে লাভটা এই কন্ডিশনে আমরা পাচ্ছি না। ঠিক আছে। কম্পেয়ার বলতে ভিএস আর ভি মাইনাস বের করার জন্য? না না, ভিএস আর ভি এস মাইনাস বের করার জন্য না। ভি টু আর ভি ওয়ান আমাদের যে ইনপুট, এই দুইটার মধ্যে কোনটা বড়, ঠিক আছে, এইটা বের করার জন্য। আমরা ভি টু তে 5 দিলাম, ভি ওয়ান এ 2 দিলাম, যেটা আমাদের নীল কালির যে কন্ডিশনটা সেটা যদি দেই, আমরা আউটপুটে ভিএস প্লাস পাচ্ছি না। ইয়েস স্যার। এই যে কম্পেয়ার করতে পারতেছি যে ভি টু বড় হইলে ভিএস প্লাস, ভি টু ছোট হইলে ভিএস মাইনাস আউটপুট হিসেবে পাচ্ছি। ক্লিয়ার? কোয়েশ্চেন আছে কিনা, আর কোনো কোয়েশ্চেন? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স, ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এখন খেয়াল করে দেখেন এই যে কনফিগারেশনটা আছে, এখানে কিন্তু আউটপুটের সাথে ইনপুট দুইটার কোনো ফিজিক্যাল কানেকশন নাই। তার মানে এরকম কি কোনো কানেকশন আছে? নাই, তাই না? যেহেতু আউটপুটের সাথে ইনপুটের কোনো কানেকশন নাই, এই কারণে এটাকে বলতেছে ওপেন লুপ কনফিগারেশন। ঠিক আছে, আউটপুটের সাথে ইনপুটের ফিজিক্যাল কোনো কানেকশন নাই। এখন আমি যে কোয়েশ্চেন গুলা মানে আসলে আসতে পারে, সেই কোয়েশ্চেন গুলো আমি একটু অ্যাড্রেস করি। যে হ্যাঁ, আমি তো জানি যে আমি ইনপুটে 5 ভোল্ট আর 2 ভোল্ট দিচ্ছি, আমার আর কম্পেয়ার করার আর কি দরকার, তাই না? আমি তো জানি 5 দিচ্ছি, 2 দিচ্ছি। আমার আউটপুটে দেখে বা আউটপুটটা দেখে আমি কেন কম্পেয়ার করব, তাই না? এরকম একটা ফিলিং আসতেই পারে, আসাটাই নর্মাল, একটু বিরক্তিকর লাগতেও পারে। সেই জিনিসটা আমি একটু অ্যাড্রেস করি। হ্যাঁ, সো আমরা আসলে এভাবে কম্পেয়ার করব না, আমরা যেভাবে কম্পেয়ার করব সেটা বুঝেন। প্রথমত হইলো আমরা একটা ইনপুট দিব, আরেকটাকে আমরা ফিক্স রাখবো। ঠিক আছে, একটাকে ইনপুট দিব, আরেকটাকে ফিক্স রাখবো। সো এই যে ফিক্সড, সেটা যদি আমরা ভি ওয়ান ফিক্স করে দেই, ভি টু তে যদি আমরা ইনপুট দেই, ঠিক আছে, ভি টু তে আমরা ইনপুট দেই, তাহলে কি রকম হচ্ছে একটু খেয়াল করি। আচ্ছা, একটু হোল্ড করেন। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন আমরা যদি ইনপুটটাকে ভ্যারি করি, সাপোজ ইনপুটটা হলো এরকম, এটা আমাদের ইনপুট। ঠিক আছে, এটা সাপোজ 5 ভোল্ট, অ্যামপ্লিটিউড হলো 5 ভোল্ট আর রেফারেন্স হলো 2 ভোল্ট। তার মানে কি, এই ইনপুটটা ভ্যারি করতেছে, ভ্যারি করতে করতে কি হচ্ছে, এইটা 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত বাড়তেছে, আবার -5 ভোল্ট পর্যন্ত আসতেছে। সো খেয়াল করে দেখেন আমরা কি জানি, আমরা জানি যে যদি এই ভি টুটা বড় হয়, ভি টু যদি ভি ওয়ান থেকে বড় হয়, তাহলে আমরা আউটপুট পাবো ভিএস প্লাস, তাই না? সো খেয়াল করে দেখেন ইনপুটটা যখনই, এখানে আমরা একটা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আঁকতেছি, ইনপুটটা যখনই রেফারেন্স ভোল্টেজ থেকে বড় হয়ে যাচ্ছে, আমরা পাবো ভিএস প্লাস। যদি রেফারেন্স ভোল্টেজ থেকে ছোট হয়ে যায়, তাহলে পাবো ভিএস মাইনাস। ঠিক আছে, তার মানে কি হচ্ছে আমি আবার একটু দেখাই। আহ, আমরা এখানে ইনপুট দিচ্ছিলাম ভি টু তে, এখানে আমরা ইনপুট দিচ্ছিলাম
আর এইখানে আমরা রেফারেন্স দিচ্ছিলাম, এটা ভিএস প্লাস, এটা ভিএস মাইনাস। এখন ইনপুটটা আমরা ভ্যারি করতেছে, এটা হলো ভ্যারি করব। এবার একটু চিন্তা করে দেখেন, যখনই ইনপুটটা, যেহেতু ভি2 তে কানেক্টেড, প্লাস টার্মিনালে কানেক্টেড, যখনই ইনপুট বড় হবে রেফারেন্স ভোল্টেজের চেয়ে, এটা সাপোজ রেফারেন্স ভোল্টেজের চেয়ে যখন বড় হয়ে যাবে, তখন থেকে আমরা ভিএস প্লাস পাবো অ্যান্সার, তার আগ পর্যন্ত আমরা পাবো ভিএস মাইনাস অ্যান্সার। ক্লিয়ার? দেখেন তো, কার কোনো কোয়েশ্চেন আছে এখান থেকে? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স রাখতেছি, কম্পারেটরের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, এটা কি বোঝা যায়? কার কোনো কোয়েশ্চেন আছে কিনা দেখেন, ক্লিয়ার হয়ে নিতে হবে। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ। ইনফাইনাইট ইনপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি হলে ওপেন সার্কিট কেন হবে, আর জিরো আউটপুট রেজিস্ট্যান্স হলে শর্ট সার্কিট কেন হবে, একটু আবার রিপিট করতে পারবেন? আচ্ছা, ইনফাইনাইট ইনপুট রেজিস্ট্যান্স মানে হলো যে, চিন্তা করে দেখেন যে এইটা, আহ, একটা জিনিস আমাকে বলেন যে এখানে যদি 10 ওহম থাকে তাহলে বেশি কারেন্ট যাবে, নাকি 1000 ওহম থাকলে বেশি কারেন্ট যায়? বলেন তো, কারেন্ট কখন বেশি যাবে? যখন রেজিস্ট্যান্স কম থাকবে। রেজিস্ট্যান্স কম থাকবে। সো 1000 ওহমে কারেন্ট কমে যাচ্ছে না? এখন চিন্তা করেন যে এখানে 1 মিলিয়ন রেজিস্ট্যান্স আছে, তাহলে কি কারেন্ট আরো কমে যাবে না? ইয়েস স্যার। এইভাবে করে চিন্তা করতে করতে এমন একটা জায়গায় চিন্তা করেন যে রেজিস্ট্যান্স ইনফিনিটি হয়ে গেছে, তার মানে রেজিস্ট্যান্স এত বড় যেখানে কোনো কারেন্ট ফ্লোই করবে না। আর কারেন্ট ফ্লো করে না, এটা আসলে কোন কন্ডিশনে? ওপেন সার্কিট না? ইয়েস স্যার, বাট এটা দিয়ে লাভটা কি, মানে ভি ডি বের করতে পারবো? হ্যাঁ, এটা দিয়ে লাভটা হলো, ধরেন এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল, হ্যাঁ, এটা হলো ভি2, এটা ভি1, এখানে যদি একটা রেজিস্ট্যান্স থেকে থাকে, এইখানকার মধ্যে একটা ড্রপ আছে না? আমরা চাচ্ছি ইয়েস স্যার। এই ড্রপটা না থাকুক, আমরা চাচ্ছি একদম পিওরলি ভি2 আর ভি1 এর ডিফারেন্সটা বের করতে। ক্লিয়ার? ইয়েস স্যার। সো ভি2 আর ভি1 এর ডিফারেন্সটা আমরা কিভাবে বের করতে পারি? সবচেয়ে ভালো হয় কিভাবে, যে এখানে একটা ভোল্ট মিটারের ধরলাম, প্লাস এখানে একটা ভোল্ট মিটারের মাইনাস ধরলাম, তাহলেই সবচেয়ে বেস্ট হয়ে হয় না? এই কারণে আমরা আইডিয়াল অপ অ্যাম্পের জন্য এটা কনসিডার করি। ঠিক আছে? আর স্যার আউটপুট? আর আউটপুটের জন্য কি সেম, যে আমাদের আউটপুটে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, এটা আমরা দেখতেছিলাম, আউটপুটে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, সার্কিট সাপোজ এখানে, তাহলে কি এইখান থেকে এভিডি, আমরা কি চাই যে ভি নট আসলে এভিডি, তাই না? এটাই হোক। কিন্তু যদি এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, এই কথাটার অর্থ কি? আউটপুটে আসলে কি হবে? এভিডি মাইনাস আই আর নট, এখানকার একটা ড্রপ মাইনাস হয়ে যাচ্ছে, আমরা তো এটা চাই না। আমরা চাই যে এভিডি তে যেই ভোল্টেজ আছে সেইটাই ভি নট হিসেবে আসুক, তাই না? ইয়েস স্যার। এই কারণে আমরা চাই যে আর নট এর ভ্যালুটা যাতে 0 থাকে। বেসিক্যালি এখানে একটা শর্ট সার্কিট। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, আহ, এবার চলে আসি এইটার কোয়েশ্চেনে। বলেন এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? হ্যাঁ, এইটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমরা যদি এটাকে উল্টায় দিই, সেই ক্ষেত্রে কি হবে? উল্টায় নাও দেই, এক কাজ করি, আমরা একটা রিয়েল ভ্যালু নিয়ে চিন্তা করি। এটা যদি 2 ভোল্ট হয় আর এটা ভি ইনপুট হয়, তাহলে আমাদের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম দেখাবে? আউটপুট ইনপুট যে গ্রাফটা, সেটা কিরকম দেখাবে? সো এইটা যদি 2 ভোল্ট হয়, খেয়াল করে দেখেন, এটা 2 ভোল্ট, মার্ক করে রাখতেছি। যখনই ইনপুট, এই যে ইনপুটটা যেটা এক্স এক্সিসে মার্ক করা, ইনপুট যখনই 2 ভোল্টের চেয়ে বেশি, তখন আমাদের আউটপুট কত আসবে একজন বলেন তো? ইনপুট যখন 2 ভোল্টের চেয়ে বেশি, এই মার্কের চেয়ে বেশি, তখন আউটপুট কত আসবে? ভিএস প্লাস।
ভিএস প্লাস। তার মানে যখনই ইনপুট 2 ভোল্টের চেয়ে বেশি আউটপুট আসতেছে ভিএস প্লাস, তার আগ পর্যন্ত আউটপুট আসতেছে ভিএস মাইনাস। তার মানে এটা +8, এটা -8, যদি ভ্যালুগুলা দেয়া থাকে, আর এটা হবে 2 ভোল্ট। সো আমাদের ড্র করতে হবে এইভাবে। ঠিক আছে, হ্যাঁ, কোয়েশ্চেন কর করেন। কেউ কোয়েশ্চেন করতেছিলেন মনে হয়। আচ্ছা, এইটা একটা হইতে পারে। এখন যদি আমরা এই সিচুয়েশনটাকেই ঘুরায় দিই, তার মানে আমরা রেফারেন্স কানেক্ট করি প্লাস টার্মিনালে, আর ইনপুট কানেক্ট করি মাইনাস টার্মিনাল। সো রেফারেন্স যখন বড়, তখন আমরা পাবো ভিএস প্লাস। যখন রেফারেন্স ছোট, তখন পাবো ভিএস মাইনাস। তো যদি রেফারেন্স এইটা হয়, এটা যদি আমাদের রেফারেন্স হয়, তাহলে কি হবে খেয়াল করে দেখেন। রেফারেন্স ইনপুট যদি বড় হয়ে যায়, তাহলে কিন্তু আমরা ভিএস মাইনাস পাবো। তার মানে ইনপুট যখন বড়, তখন পাবো ভিএস মাইনাস। ইনপুট যখন রেফারেন্সের চেয়ে ছোট, এই যে এই পয়েন্টটা আমাদের রেফারেন্স, তখন আমরা পাবো ভিএস প্লাস। ঠিক আছে, ইনপুট যখন এই রেফারেন্সের চেয়ে ছোট, তখন আমরা পাবো, সরি, ইনপুট যখন রেফারেন্সের চেয়ে বড়, তখন পাচ্ছি ভিএস মাইনাস। ইনপুট যখন রেফারেন্সের চেয়ে ছোট, তখন পাচ্ছি ভিএস প্লাস। তার মানে আগে যেটা ছিল তার বেসিকলি চেহারাটা উল্টা। ঠিক আছে, দেখেন তো এটা বোঝা যায় কিনা। তো আমরা যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেই। এখন তো আমাদের কাছে দুইটাই আমাদের কাছে জানা আছে, যে রেফারেন্স প্লাসে দিলে কি হয়, মাইনাসে দিলে কি হয়। সো আমি একটা র্যান্ডম ভ্যালু দিই, এটা -3 ভোল্ট, আর এটা ভি ইনপুট। এখানে দিচ্ছি +10, এখানে দিচ্ছি -10। এটা তার গ্রাফটা উল্টা আঁকলেন না? গ্রাফটা কি উল্টা আছে? না তো, ইনপুট বড়, তখন আমরা ভিএস মাইনাস পাবো না? মাইনাস টার্মিনাল যদি বড় হয়, তাহলে কি আমরা ভিএস মাইনাস পাই না? আবার একটু মনে করাই দিই, দেখেন এখানে যেটা লিখছিলাম, ভি1 যদি বড় হয়, অ্যান্সার কি হয়? ভিএস মাইনাস না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখানে ভি ইনপুট মানে কি আসলে? ভি ইনপুটটা কানেক্টেড কোথায় দেখেন, এটা কানেক্টেড হলো ভি1 এ। সো ভি1 যখন বড়, তখন আমরা পাচ্ছি মাইনাস, ভিএস মাইনাস। ঠিক আছে, এবার আমরা একটু প্র্যাকটিক্যাল যেটা দিলাম সেটা একটু আঁকার চিন্তা করি, যে কি করা যায়। প্রথমে কিভাবে আঁকবো সেটা একটু বুঝি। প্রথমত হইলো এরকম এক্সিস দুইটা আঁকবো, ভি আউটপুট, ভি ইনপুট। তারপরে সাথে সাথে রেফারেন্সটা মার্ক করব। এই যে রেফারেন্স মার্ক করলাম। এইবার আমাকে একটু বলেন তো, ইনপুটটা যদি রেফারেন্সের চেয়ে বড় হয়, তখন আমরা কি পাবো? +10 নাকি -10? ইনপুট যদি রেফারেন্সের চেয়ে বড় হয়, +10 নাকি -10, কি পাবো? কারো মাথায় আসতেছে না? ক্লাস স্যার। হ্যাঁ, এখানে যদি আমরা, এটা কানেক্টেড হইলো প্লাস টার্মিনালে, সো ইনপুট যদি প্লাস টার্মিনালের চেয়ে বড় হয়, তাহলে আমরা পাবো +10। তার মানে এই যে রেফারেন্সের চেয়ে যদি বড় হয়, তাহলে পাবো +10, নাইলে পাবো -10। সো এখানকার ভ্যালুটা হলো যে 10, -10, আর এটা হলো -3 ভোল্ট। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা দেখেন তো। আচ্ছা, আর একটা প্র্যাকটিস করে দিলে।
এরকম আছে। তো আমরা কি করব, এক্সেস দুইটা আঁকবো, বি আউটপুট হবে, বি ইনপুট হবে। ঠিক আছে, এখন এটা একটু আঁকার ট্রাই করেন, আমি 30 সেকেন্ড টাইম দিলাম, দেখেন এটা আঁকতে পারেন কিনা। তা আমি একটু করে দেই, দেখেন এটা মিলবে কিনা। প্রথমত আমাদের যেই কাজ, যে আমরা রেফারেন্সটা মার্ক করব, এটা হলো -5। এখন আমাকে একজন বলেন, ইনপুট যদি রেফারেন্সের চেয়ে বড় হয়, তার মানে এই যে এই বরাবর হয়, এদিকে হয়, ডান দিকে, তাহলে কি +10 না -10? ইনপুট যদি বড় হয়, +10 না -10? স্যার -10। -10, তাই না? এটা নিয়ে কিন্তু কনফিউশন থাকা উচিত না, মানে যেই টার্মিনাল কানেক্টেড সেটা বড় হইলে মাইনাস ভ্যালুটা আসবে, যেমন মানে সেই ভ্যালুটা আসবে, যদি মাইনাসে কানেক্টেড থাকে তাহলে মাইনাস ভ্যালুটা আসবে। এখানে ইনপুট কানেক্টেড মাইনাসের সাথে, ইনপুট যদি বড় হয় অ্যান্সার পাবো আমরা -10। তার মানে এই যে এই রেফারেন্সের ডান দিকে যা আছে সব হবে -10, রেফারেন্সের বাম দিকে যা আছে সব হবে +10। তো এবার আমরা ভ্যালু গুলো লিখে ফেলি, যেটা 10, -10, আর রেফারেন্সের ভ্যালু -5। দেখেন তো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, আমরা অনেকগুলা প্র্যাকটিস করে ফেলছি আসলে, এতক্ষণে আসলে বোঝা উচিত। দেখেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই এখন। মনে হইতে পারে যে এই জিনিসটা নিয়ে যে কথাটা বলতেছিলাম, আমাদের বেনিফিটটা কি, হ্যাঁ, এখন এই বেনিফিটটাও খুবই ডিলিজেন্টলি একটু পড়তে হবে আমাদের। সো আমরা একটা খুব কমন একটা জিনিস জানি, আমাদের ব্র্যাকেও রুম গুলাতে কিছু এসি নিয়ে অনেক মারামারি হয় প্রতিদিন। সেই অটো এসি অন আর অফ এরকম যদি একটা ডিভাইস আমরা বানাইতে চাই, এরকম একটা ডিভাইস বানাইতে চাই, সো আমরা একটা ডিভাইস বানাচ্ছি যেটা টেম্পারেচারকে ভোল্টেজে কনভার্ট করে। এরকম একটা সেন্সর আমাদের কাছে আছে, যেটা টেম্পারেচারকে ভোল্টেজে কনভার্ট করে। এই সেন্সর নিয়ে তো মাথা ব্যথা করার কোনো কারণ নাই। বেসিক্যালি এটা কি হয়, যে ভোল্টেজের যে ভ্যালুটা সেটা টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল। সো টেম্পারেচার বাড়লে ভোল্টেজ বাড়ে, টেম্পারেচার কমলে ভোল্টেজ কমে। যেমন ধরেন 23°C যদি হয়, তাহলে আমাদের এখানে ভোল্টেজ দিবে 1.2 ভোল্ট। 24°C হইলে ভোল্টেজ দিবে 1.4 ভোল্ট। আর 25°C হইলে ভোল্টেজ কি দেওয়া উচিত, 1.6 ভোল্ট। ঠিক আছে, এরকম সাপোজ একটা মেশিন আছে, একটা সেন্সর আছে, এটা একটা সেন্সর। এইবার আমি একটু ডিজাইনটা করি, আপনারা দেখেন, হ্যাঁ, যে এটা কাজে লাগে কিনা আসলে। প্রথমত একটা অপ অ্যাম্প আমরা লাগবে আমাদের, যেহেতু কম্পেয়ার করব। কার সাথে কম্পেয়ার করব, আমরা চাই যদি আমাদের টেম্পারেচার 24°C উপরে চলে যায়। ঠিক আছে, যদি আমাদের টেম্পারেচার 24°C উপরে চলে যায়, তখন যাতে এসি অন হয়, আমরা এটা চাই, যে টেম্পারেচার 24°C উপরে গেলে অন, এটা আমরা চাই। কিভাবে ডিজাইন করব সেটা একটু দেখি। আমরা এইখানে কানেক্ট করে দিব 1.4 ভোল্ট। ঠিক আছে, আর এইখানে কানেক্ট করলাম, দেখেন, টেম্পারেচার সেন্সরটা। তার মানে এটা আমাদের ইনপুট, এইটা আমাদের এসি, এটা আমাদের এসি। পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা দিচ্ছি 240 ভোল্ট বা 220 ভোল্ট, যেটাই দেন, যেটা আমাদের রুম গুলাতে যেই ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয় সেটা 220 ভোল্ট, আর এটা হলো 0 ভোল্ট। ঠিক আছে, এইটা আমি বলতেছি যে এইটা সেন্সর হিসেবে কাজ করবে বা আমাদের অটোমেটিকলি অন বা অফ করবে। কিভাবে সেটা একটু দেখেন। সাপোজ টেম্পারেচার 23 ভোল্ট, ঠিক আছে, 23 ডিগ্রি। সাপোজ টেম্পারেচার 23 ডিগ্রি, টেম্পারেচার 23 ডিগ্রি হইলে ভিটি আসবে 1.2 ভোল্ট, তার মানে এখানে আসতেছে 1.2 ভোল্ট।
সো এখানে এখন বলেন তো যে এইখানকার ভোল্টেজটা কত আসবে, মানে এখানকার আউটপুটটা কত আসবে। এখানে 1.4 ভোল্ট ফিক্স করে দিছি, আর এখন 23 ডিগ্রির জন্য এখানে আসতেছে 1.2 ভোল্ট। তাহলে বলেন আউটপুট কি 220 আসবে নাকি 0 ভোল্ট আসবে? 0। 0 ভোল্ট আসবে, তার মানে এই এসি তে যাচ্ছে 0 ভোল্ট, তার মানে এসি এখন অফ। এইবার এই জিনিসটা কনসিডার করেন যে টেম্পারেচার হইলো, অন্য কালি দিয়ে লিখি, টেম্পারেচার হইলো 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভিটি হয়ে যাচ্ছে 1.6 ভোল্ট। এখন তার মানে এখানে আসতেছে 1.6 ভোল্ট। এখন এখানে তো 1.4 ভোল্ট ফিক্স, এখানে আসতেছে 1.6 ভোল্ট। এখন বলেন তো আউটপুট কত আসবে, এসিতে কত যাবে? 220। 220। এসিতে যাবে এখন 220 ভোল্ট, তার মানে 220 ভোল্ট পাইলে এসি অন হয়ে যাবে। তার মানে যখনই 1.4 ভোল্ট ক্রস করতেছে তখনই কিন্তু আমাদের এটা অন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন আছে কিনা স্যার এটা নিয়ে? ভিটিটা কি সেন্সরের ক্যালকুলেশন অনুযায়ী বের করে? হ্যাঁ হ্যাঁ, মানে এটা একটা সেন্সর, এগুলোর ভ্যালু গুলো আপনাকে দিয়ে দিছে যে 23 হইলে 1.2, 24 হইলে 1.4, এটা দিয়ে দিছে আপনাকে। হ্যাঁ, সেন্সরের ভিতরে কি হচ্ছে সেটা মাথা ব্যথা না। সেন্সর থেকে আমরা কি পাচ্ছি যে 23 এর এগেনস্টে 1.2 পাচ্ছি, এগুলো বলে দেয়া এটা শিখে। ঠিক আছে? হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন দেখেন তো। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন নাই। এইটার যদি আমরা একটু ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটাও আঁকতে চাই, আমাদের রেফারেন্স হইলো 1.4। রেফারেন্স হইলো 1.4। এখন ইনপুটটা যদি রেফারেন্সের চেয়ে বড় হয় তাহলে আমরা কি পাচ্ছি? 220 ভোল্ট। তার মানে আমাদের ভোল্টেজ ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স হলো এটা। ঠিক আছে? তো হোপফুলি কারো কোয়েশ্চেন নাই। নেক্সট দিন আমরা অফলাইনে ক্লাস হবে, সেইখানে আরেকটা অ্যাপ্লিকেশন দেখবো কম্পারেটরের। বাট কম্পারেটর সম্পর্কে আসলে একটু ক্লিয়ার থাকতে হবে। আজকে যেহেতু অনলাইন ক্লাস, অনেকে মনোযোগ না থাকতে পারে, বাট ভিডিওটা দিয়ে দিলে একবার রিভিউ করে হইলো ক্লাসে আসতে হবে। কম্পারেটর একটা ইম্পর্টেন্ট পার্ট। হ্যাঁ, আমাদের পুরো সিলেবাসটা নিজের আগে যদি ভাগ করা হয়, 2-3টা ডিভাইসই পড়বো। সেই ডিভাইস গুলোর মধ্যে অপ অ্যাম্প হলো একটা ইম্পর্টেন্ট ডিভাইস। অনেক বড় সিলেবাস, মানে অপ অ্যাম্পের সিলেবাসটা একটু বড়, সেটার মধ্যে কম্পারেটর থেকে একটা কোয়েশ্চেন থাকেই। ঠিক আছে? স্পেশালি আপনারা লাগলে প্রিভিয়াস মিড টার্মের কোয়েশ্চেন গুলো দেখবেন যে এরকম একটা অটোমেটিক এসি বা অটোমেটিক ওয়াটার পাম্প, স্মোক ডিটেক্টর, এরকম কিছু একটা ডিজাইন করতে বলা হয়। ভ্যালু গুলা দিয়ে দেওয়া হয় এরকম, কিন্তু নিজেদেরকে ডিজাইন করতে হয়। সো অপ অ্যাম্পের এই ডিজাইনটা একবার দুইবার যদি ভিডিওটা রিওয়াইন্ড করে দেখেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছি, আর আগের যে পিডিএফটা আছে দিয়ে দিব। আর আজকে অ্যাটেন্ডেন্স নেওয়া হয়নি, আমি 2 মিনিট টাইম দিচ্ছি, 6টা 22 বাজে 24-এর মধ্যে মিটিংটা অফ করে দিব। একটু চ্যাট বক্সে নিজের আইডিটা লিখে দিয়ে দেবেন। ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার অফ করতেছি। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার আমাদের কি নেক্সট উইকে কুইজ হবে? কি হবে? কুইজ নেক্সট উইকে? নেক্সট উইকে হবে কিনা আমি বুধবার জানাই। হ্যাঁ, যদি ও ওপেন লুপ কম্পারেটর পুরোটা শেষ করে ফেলতে পারি তাহলে শুরুর দিকের ওই যে সিএসসি 250 রিভিউ আর কম্পারেটর মিলে একটা কুইজ হবে। হ্যাঁ। স্যার হ্যাঁ বলেন। এই কোর্সে কি বড় বড় সার্কিট আছে, লাইক 250? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে, থাকবে না কেন? আমরা ওপেন লুপ দেখতেছি, তো ওপেন লুপের সার্কিট গুলো ছোট, এর চেয়ে বড় আসলে হবেও না। বাট যখন আমরা
ক্লোজ লুপে যাব তখন দেখবেন যে আসলে সার্কিট বড় হবে, ঠিক আছে। কিন্তু আহ, আমার মনে হয় না যে ক্লোজ লুপ সার্কিটও কঠিন, অনেক সহজ, ঠিক আছে। অ্যাটলিস্ট অপ অ্যাম্প সবার কাছে সহজই লাগে। ঠিক আছে, মোটামুটি সবাই লিখেও ফেলছে আমি দেখতেছি, যতজন আছে। তো আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি আর রেকর্ডিং দিয়ে দিবো।